ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথস ওয়ার্ল্ড। আজকের ভিডিওটি আমার প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। তোমরা এখন সামার ভ্যাকেশন কাটাচ্ছ। সামার ভ্যাকেশনের পরেই তোমাদের কিন্তু কিছুদিনের মধ্যেই শুরু হবে সেকেন্ড সাবমিটিভ এক্সাম। তো সেকেন্ড সাবমিটিভ এক্সাম যাতে ভালোভাবে তোমরা দিতে পারো, তাই আমি পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে অষ্টম শ্রেণীর আমি কোশ্চেন ব্যাংকে যে সকল কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, ফার্স্ট যে কোশ্চেনটা আছে, যে একটি নির্দিষ্ট গলনাঙ্ক নেই পদার্থটি হলো কাচ। কাচের কোনো নির্দিষ্ট গলনাঙ্ক নেই। 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 2 গ্রাম জলকে ওই উষ্ণতায় জলীয় বাষ্পে পরিণত করতে কত পরিমাণ তাপের প্রয়োজন? আমরা জানি কি বাষ্পীভবনের জলের বাষ্পীভবনের লিন তাপ হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম। তাই 1 গ্রাম জলকে যদি আমরা বাষ্পে পরিণত করতে চাই তাহলে আমাদের 537 ক্যালোরি তাপের প্রয়োজন। তো 2 গ্রাম জলকে যদি আমরা বাষ্পে পরিণত করতে চাই তাহলে গুণিত 2, অর্থাৎ 537 গুণিত 2 মানে 1074 ক্যালোরি তাপের প্রয়োজন। টার্টারিক অ্যাসিডে খাবার সোডা মেশালে যে গ্যাস উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড। একটি রূপোর হারে সোনার প্রলেপ দেওয়ার জন্য অ্যানোড রূপে কী ব্যবহার করা হয়? অবভিয়াসলি AU ব্যবহার করা হয়। আমাদের আপেক্ষিক তাপ এর একক কী? আপেক্ষিক তাপের একক তোমরা যাদের ছায়া বই আছে, ছায়া সহায়িকা, সেখানে তোমরা পেয়ে যাবে। তা না হলে যাদের নেই তারা আমার কোশ্চেনের অ্যান্সারটা লিখে নাও। না, আপেক্ষিক তাপ কাকে বলে আগে বলে দিই। না, কোনো পদার্থের একক ভরের উষ্ণতা যদি 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে আমরা আপেক্ষিক তাপ বলি। এই আপেক্ষিক তাপের একক হলো এসআই একক, জুল পার কেজি কেলভিন। আপেক্ষিক তাপের এসআই একক জুল পার কেজি কেলভিন। নেক্সট, রাসায়নিক বিক্রিয়ার সময় অনুঘটককে গুঁড়ো করে ব্যবহার করা হয় কেন? তোমরা এটা বইয়ে 96 নাম্বার পেজে পাবে। না, আমাদের যদি সূক্ষ্ম গুঁড়ো করে আমাদের অনুঘটককে ব্যবহার করা হয় তাহলে অনুঘটকের ক্ষেত্রফল বাড়ে, এবং অনুঘটকের ক্ষেত্রফল যত বেশি হয় তত তার অনুঘটকের কার্যকারিতাও বৃদ্ধি পায়, অর্থাৎ অনুঘটকটা দ্রুত কাজ করতে শুরু করে। নেক্সট আমাদের যে প্রশ্ন আছে, যে H2S প্লাস Cl2 সমান 2HCl প্লাস S এই বিক্রিয়ায় জারক পদার্থ কোনটি? জারক পদার্থ কোনটা? ক্লোরিন, অর্থাৎ Cl। ক্লোরিনটা আমাদের এখানে এইচের সঙ্গে যুক্ত হয়ে অর্থাৎ বিজারিত হয়েছে, তার জন্য এর নাম হচ্ছে জারক পদার্থ। জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড রূপে কোন গ্যাসটি মুক্ত হয়? অ্যানোডে উৎপন্ন হয় আমাদের অক্সিজেন, এবং যদি বলতো ক্যাথোডে তাহলে হতো হাইড্রোজেন। রেলগাড়ির যে অংশটি বৈদ্যুতিক তারে ছুঁয়ে থাকে তার নাম কি? তার নাম হলো পেন্টোগ্রাফ। হিমমিশ্র কাকে বলে? না, হিমমিশ্রের সংজ্ঞা আমরা যে কোনো বইয়েও পেয়ে যেতে পারি বা যে কোনো সহায়িকাতে পেয়ে যেতে পারো। হিমমিশ্র হচ্ছে একাধিক পদার্থের উপযুক্ত মিশ্রণ ঘটিয়ে মিশ্রণের উপাদানগুলি অপেক্ষা অনেক নিম্ন উষ্ণতা সৃষ্টি করা সম্ভব, সেগুলোকে আমরা সাধারণত হিমমিশ্রণ বলি। যেমন 3 ভাগ বরফের সাথে যদি 1 ভাগ লবণ মেশানো হয় তাহলে তার বরফের নর্মাল টেম্পারেচার 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে অনেক কম হয়, যেটা হচ্ছে -23 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার পরিণত হয়। তাহলে এই -23 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারটা এখানে হিম মিশ্রণ, অর্থাৎ 3 ভাগ বরফ আর 1 ভাগ লবণ। এটা আমাদের কি কাজে লাগে? না, হিমমিশ্র ব্যবহৃত আমাদের মাছ মাংস সংরক্ষণে, আইসক্রিম প্রস্তুতিতে ব্যবহার করা হয়। নেক্সট আমাদের লোহাতে মরচে পড়ার প্রক্রিয়া জারণ বিজারণ উভয়ই ঘটে, সেটা আমাদের বুঝিয়ে দাও। না, লোহাতে মরচে পড়া, মরচের সংকেত হচ্ছে Fe2O3.XH2O। এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের এক্সামের জন্য। তাহলে এই এক্স দেওয়া হয়েছে কারণ কি? না, এক্স হচ্ছে যে কোনো, অর্থাৎ কত অণু জল কিন্তু ফিক্সড নেই মরচের মধ্যে, তার জন্য অণু সংখ্যাকে বোঝানো হয়েছে এক্স দ্বারা। তাহলে এখানে আমাদের কি হয়, প্রথমে যে Fe2+ আয়ন অর্থাৎ ফেরাস আয়ন ও
পরে ফেরিক আয়নে পরিণত হয়। কিটা মোর্চা পড়ার সময় লোহার জারণ ঘটে, ফলে কি হয় ফেরাস আয়ন, এবং পরে সেটা ফেরিক আয়নে পরিণত হয়। এবং জারণ বিজারণ বিক্রিয়া এখানে একই সঙ্গে ঘটে, কারণ জলের হাইড্রোজেন আয়নের H+ বিজারণ ঘটে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, এবং অক্সিজেন গ্যাসের বিজারণ ঘটে জল উৎপন্ন হয়। তাহলে একই সঙ্গে আমাদের কি হয়, জারণ বিজারণ দুটো একই সঙ্গেই ঘটে। এবার আসছে আমাদের কি না, পারদ কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? কারণ ব্যাখ্যা করো। না, পারদ কোনো তড়িৎ বিশ্লেষ্য নয়। কারণ না, এর উত্তর তোমরা বইয়ে 113 নম্বর পেজে পেয়ে যাবে বা সহায়িকাতে পেয়ে যাবে। কারণ পারদ একটি মৌলিক পদার্থ, এটি তরল ধাতু, তাই তাপ ও তড়িতের সুপরিবাহী। পারদ তার মধ্যস্থ মুক্ত ইলেকট্রনের সাহায্যে তড়িৎ পরিবহন করে, তাই এই তরল অবস্থায় থাকলেও আয়নে বিভাজিত হয় না। তাই এই তড়িৎ পরিবহনের ফলে এর কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না, শুধু উষ্ণতা বাড়ে। তাই পারদ তরলে অবস্থাতেও তড়িৎ পরিবহন করলেও এটি তড়িৎ বিশ্লেষ্য নয়। নেক্সট কোশ্চেন, যে নিম্নলিখিত প্রক্রিয়াগুলি একটি করে উদাহরণ। তাপগ্রাহী প্রক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, তাপমোচী প্রক্রিয়া। তো আমরা চলো প্রথমে যে তাপমোচী রাসায়নিক বিক্রিয়া। যে সকল রাসায়নিক পরিবর্তনে তাপের উদ্ভব ঘটে অর্থাৎ তাপ উৎপন্ন হয় তাদের বলা হচ্ছে তাপমোচী রাসায়নিক বিক্রিয়া। যেমন কার্বনকে যদি অক্সিজেনে পোড়ানো হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, তার সাথে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। তাছাড়া কি ক্যালসিয়াম অক্সাইড, যেটাকে পোড়াচুন বলি, তার সাথে জলের মিশ্রণ ঘটলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ কলিচুন উৎপন্ন হয় এবং তার সাথে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। এটা হচ্ছে তাপমোচী বিক্রিয়া। এবার যেটা আসছে আমাদের তাপগ্রাহী বিক্রিয়া। যে সকল রাসায়নিক পরিবর্তনে বিক্রিয়া ঘটালে পরিবেশ থেকে তাপ শোষিত হয় তাদের তাপগ্রাহী পরিবর্তন বলে। যেমন আমাদের ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা উত্তপ্ত করে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় এবং তার সাথে প্রচুর পরিমাণ তাপ বর্জিত হয়, অর্থাৎ বিক্রিয়াটা ঘটার পর আমাদের যে উৎপন্ন পদার্থগুলি শীতল হয়ে যায়। এরপর আমাদের পরের কোশ্চেন হচ্ছে যে মৃদু ও তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের একটি করে উদাহরণ দাও। গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে অ্যানোডে কোন কোন বিক্রিয়া সংঘটিত হয় তা লিখো। মৃদু ও তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং আমাদের তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলতে কি বুঝি? মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলতে যে সকল তড়িৎ বিশ্লেষ্য বা যারা দবনে সামান্য মাত্রা আয়নিত হয়, যেমন CH3COOH অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড, এটা বিভাজিত হয়ে বা বিয়োজিত হয়ে CH3+ আর COOH- খুব অল্প পরিমাণে বিয়োজিত হয়, তার জন্য এটাকে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এবং যেটা প্রচুর পরিমাণে পুরোটাই আয়ন হয়ে থাকে সেটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যেমন NaCl, Na+Cl-, KOH, K+OH-, H2SO4, 2H+SO4 2-, Cu2+SO4 2-, এগুলো সব কি তীব্র তড়িৎ বিশ্লেষ্য। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের যে এটা ছিল সোডিয়াম ক্লোরাইডের যদি তড়িৎ বিশ্লেষণ করা হয় তাহলে ক্যাথোডে অ্যানোডে যে বিক্রিয়াগুলো ঘটে তাদের আমাদের এই বিক্রিয়াগুলো লিখতে বলে। তাহলে আমাদের কি সোডিয়াম ক্লোরাইডে যদি ক্যাথোড বিক্রিয়া দেখি তাহলে সোডিয়াম Na+ আমাদের ইলেকট্রন গ্রহণ করে কি হয় Na ধাতু উৎপন্ন করে, এবং ক্লোরিন মাইনাস আয়নটা আমাদের Cl- আমাদের ইলেকট্রন বর্জন করে Cl আয়নে পরিণত হয়, তো Cl ক্লোরিন ধাতুতে পরিণত হয় বা জারণ ঘটে। তা 2Cl দুটো ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে ক্লোরিন অণুতে পরিণত হয়। এই ছিল আমাদের এখানে ক্যাথোড আর অ্যানোডের বিক্রিয়া। নেক্সট কোশ্চেন আসছে আমরা যে বজ্রপাতের সময় তোমার কি কি করা উচিত মনে হয়, এবং বজ্রপাতের সময় মেঘে মেঘে ঘর্ষণের ফলে স্থির তড়িৎ উৎপন্ন হয় কি? না, বজ্রপাতের সময় আমাদের যেটা করা উচিত, যদি বাড়িতে থাকো তাহলে একরকম, এবং বাড়ির বাইরে থাকলে তুমি কি করবে? যদি বাড়ির বাইরে থাকো তাহলে অতি অবশ্যই খোলা গাড়ি, মোটর বাইক বা ট্রাক্টর মোটে নিরাপদ নয়। খোলা মাঠে বা উঁচু কাছে বা কোনো খোলা উঁচু জায়গায় বা পার্কের ছাউনির নিচে একেবারে থাকবে না। বজ্রপাতের সময় ছাতা নিয়ে বাইরে বেরোনো মোটেই ঠিক নয়, কারণ সেই কারণে জঙ্গলের গাছপালার মধ্যে থাকতে পারে। বাধ্য হও তাহলে অবশ্যই নিচু গাছের আশেপাশে থাকবে, মোটেই কিন্তু বড় গাছের আশেপাশে থাকা উচিত নয়।
তাই নিরাপদ জায়গায় পৌঁছাতে পারছো না, খোলা মাঠে থাকতে বাধ্য হচ্ছে, তাহলে এই রকমভাবে দুটো পায়ের মাঝখানে তোমার মাথাটাকে নিচু দিকে করে এমনভাবে বসতে হবে। আর যদি বাড়ির মধ্যে থাকো তাহলে অতি অবশ্যই বিদ্যুৎবাহী যে সকল কানেকশানগুলো আছে, যেমন ফ্রিজ, টিভি বা আদার্স যে সকল কানেকশানগুলো, সেগুলো অতি অবশ্যই প্রথমে বন্ধ করা উচিত। ল্যান্ডফোন মোটেই ব্যবহার করবে না। তবে বলতে পারি কি মোবাইল ফোন নিরাপদ বলতে পারি। কিন্তু তোমার সঙ্গে যদি অন্য প্রান্তে যদি কোনো ল্যান্ডফোন ইউজ হয় তাহলে কিন্তু সেটা ক্ষতিকারক, অর্থাৎ ল্যান্ডফোন কোনোভাবে ইউজ করা সম্ভব নয়। তা বিভিন্ন যে তড়িৎ যন্ত্রের টেলিভিশন, রেফ্রিজারেটর, যেটা বললাম আমি, তড়িৎ সংযোগ খুলে রাখা উচিত, আলো জ্বালিয়ে রাখা যাবে। মগ দিয়ে বালতির জল ব্যবহার করতে পারো, কিন্তু পাইপের মাধ্যমে আসা জল খুলে কোনো কাজ করবে না। এই সকল আমাদের সাবধানতা অবলম্বন করতে হয়। আর আমাদের যেটা বললাম, বজ্রনাদ শুনলে বজ্রহত হওয়ার ভয় থাকে কেন, এটা একটু দেখে নেবে। এবার যে কোশ্চেনটা আছে, যে লাইফ সায়েন্সে কী কোশ্চেন আছে, ডেঙ্গি জ্বরে প্রদত্ত কোনটির সংখ্যা কমে যায়, অনুচক্রিকা। প্রদত্ত কোনটি রবি ফসল, গম। শূন্যস্থান পূরণ, চায়ে উপস্থিত ড্যাশ রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে, পলিফেনল। এপিআরই কি? এপিআর হচ্ছে বইয়ে 121 নম্বর পেজে তোমরা কিন্তু পেয়ে যাবে এপিআরই। তা এপিআরই হচ্ছে আমাদের মৌমাছি পালন করার জন্য মৌমাছিদের যে প্রাকৃতিক বা কৃত্রিম থাকার জায়গা ব্যবহার করে, সেগুলোকে আমরা মধুমক্ষিশালা বা এপিআরই বলি। তার আগে দেখো আমার একটা কোশ্চেন, ফিজিক্যাল সায়েন্সে একটু মিস্টেক হয়ে গেছে, যে বজ্রপাতের সময় কি মেঘে মেঘে ঘর্ষণে স্থির তড়িৎ উৎপন্ন হয়, না বজ্রপাতের সময় মেঘে মেঘে ঘর্ষণে স্থির তড়িৎ উৎপন্ন হয় না, কারণ ঘর্ষণে কেবলমাত্র দুটি ভিন্ন পদার্থের তৈরি বস্তুর ঘর্ষণে স্থির তড়িৎ উৎপন্ন হয়। তো আবার চলো আমরা লাইফ সায়েন্সে চলে আসি। মিশ্র চাষের উপযোগিতা কি, একটি টেবিল ব্রিডের উদাহরণ দাও। মিশ্র চাষ বলতে আমরা কি বুঝি, না যে 3 ধরনের দেশি মাছ যদি একই পুকুরে চাষ করা হয় তখন সেটাকে বলি আমরা মিশ্র চাষ। 3 ধরনের দেশি কার্পের সঙ্গে 3 ধরনের বহিরাগত কার্প যদি একই পুকুরে চাষ করা হয় তখন নিবিড় মিশ্র চাষ। তাহলে মিশ্র চাষ হচ্ছে 3 ধরনের দেশি মাছ যদি একই পুকুরে চাষ করা হয় তাহলে মিশ্র চাষ, আর 3 ধরনের দেশি মাছের সাথে যদি 3 ধরনের কার্প চাষ করা হয় তখন তাকে বলে নিবিড় মিশ্র চাষ। এরপর কোশ্চেন যেটা ছিল আমাদের, যে টেবিল ব্রিডের এক্সাম্পল কি, আসেল, চিটাগং, ব্রাহ্মা, কোচিন, এগুলো সব টেবিল ব্রিডের এক্সাম্পল। তোমরা বাকি ডিম উৎপাদন লেইং ব্রিড আর ডুয়াল ব্রিড এইগুলো এক্সাম্পলগুলো একটু দেখে নেবে। নেক্সট কোশ্চেন আছে আমাদের, যে জৈব সার ও অজৈব সারের মধ্যে পার্থক্য এবং চাষের জমির একটা অগাছার নাম লেখো। জৈব সার অজৈব সারের মধ্যে পার্থক্য তোমরা প্রত্যেকেই জানো, যে উৎস মানুষের দ্বারা অজৈব সার হচ্ছে উৎপাদিত এবং অজৈব লবণ এবং জৈব যৌগ যা উদ্ভিদের বৃদ্ধি ও ফলনে সহায়ক, এটা বিয়োজক দ্বারা উৎপাদিত হয়। উৎপাদন কি হয়, এটা উদ্ভিদের পুষ্টি উৎপাদন হিসাবে সমৃদ্ধ হয়, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এবং এনপিকে, অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামকে একসাথে বলা এনপিকে। এবং জৈব সারের তুলনাভাবে নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়ামের পরিমাণ কম থাকে। এটা হিউমাস সংযোজনে কোনো ভূমিকা নেই, কিন্তু এটা হিউমাস সংযোজনে ভূমিকা আছে। হিউমাসকে তোমরা কিন্তু আগে জানো। অজৈব সারে পুষ্টি উপাদান নির্দিষ্ট, জৈব সারে পুষ্টি উৎপাদন নির্দিষ্ট হয়। এবং অজৈব সার ফ্যাক্টরিতে উৎপাদন করা যায়, প্রচুর পরিমাণে জ্বালানির প্রয়োজন হয়, তার জন্য এরা খুব দামি এবং পরিবেশ দূষণ ঘটায়। এবং জৈব সার কোনো পরিবেশ দূষণ ঘটায় না বা ফ্যাক্টরিতে তৈরি করা সম্ভব নয়। এরপর যেটা লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে কি, একটা অগাছানাশক বলতে কি, না আমাদের জমিতে, চাষের জমিতে যে অগাছাগুলো অর্থাৎ অপদ্রব্যগুলো, মানে আমাদের ওই চাষের জমি শস্য ছাড়া যে আদার্স যে গাছগুলো বেড়ে থাকে সেগুলোকে বলে অগাছাকে দূর করার জন্য আমরা যে কীটনাশক ব্যবহার করি সেগুলোকে আমরা অগাছানাশক বলে থাকি। তার জন্য আমরা কী কী ব্যবহার করি, অগাছা কী কী, পার্থেনিয়াম, অ্যামারান্থাস, চেনোপোডিয়াম, ঘাস, এগুলো সব কিন্তু অগাছা। এর জন্য আমরা 2,4-D, ড্যালোফোন, প্লিকোরাম ইত্যাদি অগাছানাশক ব্যবহার করে থাকি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে বন্ধুদের মধ্যেও শেয়ার করো, যাতে বন্ধুরাও উপকৃত হয়। ধন্যবাদ।